বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব। সার্কেল। ওকে, বৃত্ত হচ্ছে তোমাদের বইয়ের 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের বেসিক মূলত আমি আমার যে বৈশিষ্ট্য, যে কোনো ক্লাস করার আগে আমি প্রথমে ক্লাসের বৈশিষ্ট্যগুলো ওই অধ্যায়ের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের এখানে বৃত্ত, তাহলে বৃত্ত কি বা বৃত্তর যে বেসিকগুলো আছে, আজকের ক্লাসটা হবে সম্পূর্ণ বেসিক ক্লাস। আমি চেষ্টা করব যে তোমাদের 2টা ক্লাসের মাধ্যমে বৃত্তের অধ্যায়টাকে শেষ করে দেওয়ার জন্য বা কমপ্লিট করে দেওয়ার জন্য, এবং আমি বিশ্বাস করি যে দুটো ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের বৃত্তের সকল বেসিক কমপ্লিট হয়ে যাবে। আমরা উপপাদ্যগুলো শিখে নেব এর ভিতর দিয়ে। তো প্রথমেই হচ্ছে বৃত্ত কাকে বলে, তাহলে বৃত্তর সংজ্ঞাটাকে জানা দরকার। বৃত্ত কি বা বৃত্ত কাকে বলে? বৃত্তের সংজ্ঞাটাকে আমরা জানি, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে, নির্দিষ্ট একটা বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে একটা বৃত্ত আমি আঁকলাম। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যে চিত্র অঙ্কিত হয় তাকে বৃত্ত বলা হয়। তাহলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। এই চিত্রটাকে বলা হচ্ছে একটা বৃত্ত। আর বৃত্তের এই যে রাউন্ডটা, বৃত্ত হয়ে গেছে এই রাউন্ডটার হওয়ার জন্য, এটাকে সার্কেল বলা হয়। এটাকে বলা হয় মূলত সেই বৃত্তের পরিধি। এটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর এই সম্পূর্ণটা হচ্ছে একটা বৃত্ত। পরিধি কাকে বলে? তাহলে এখন পরিধির দিকে আসি। বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। আমরা সবাই নোট করতে ভুলবো না। যে কয়জন শিক্ষার্থী তোমরা যারা ক্লাস করতেছো, আমি আশা করব যে তোমরা সবসময় নোট সাথে সাথেই করে নিবে, কারণ আমি যেটা বোর্ডে লিখবো এটা তোমরা সঙ্গে সঙ্গে লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, পরবর্তীতে জিনিসগুলো আয়ত্ত করতে অনেক সুবিধা হবে। পরিধি কাকে বলে? বৃত্তের দৈর্ঘ্যকেই পরিধি বলে। বৃত্তের দৈর্ঘ্যকে ওই বৃত্তের পরিধি বলে। বৃত্তের দৈর্ঘ্যকে ওই বৃত্তের পরিধি বলে। তো পরিধি সম্পর্কে জানলাম, বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। তাহলে পরিধি হচ্ছে এই রাউন্ডটাকে আমরা পরিধি বলতেছি। এরপরে আমরা আস্তে আস্তে বিস্তারিত সমস্ত বেসিকগুলো জানবো। এরপরে জানতেছি বৃত্ত যেটা আঁকা হলো, এই বৃত্তের ব্যাস কাকে বলে। এটা তোমাদের 7ম শ্রেণীতে বৃত্ত নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। যারা 8ম শ্রেণী ক্লাস করতেছি আমরা, এটা তোমাদের ওই 3 অ্যাডমিশনের সময় ছিল বৃত্ত সম্পর্কিত আলোচনা। আর এই অনেকটা বছর বৃত্ত সম্পর্কে বাইরে তোমরা ছিলে। আবার 8ম শ্রেণী থেকে বৃত্ত যাত্রা শুরু হলো, এবং এর পরবর্তীতে ধারাবাহিকভাবে বৃত্ত তোমাদের প্রতি ক্লাসেই করতে হবে। 9ম 10ম শ্রেণী এর পরবর্তী ক্লাসগুলোতে বৃত্ত সবসময় তোমাদের ফেস করতে হবে। তো বৃত্তের এবার ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বগুলো, এই প্রত্যেকটা দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে কেন্দ্র থেকে পরিধির দৈর্ঘ্যকে বা কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্যকে, এই বৃত্ত বলতে বোঝানো হয় কিন্তু পরিধি। আবার মনে রাখবো যে কেন্দ্র থেকে বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয়, কোন কোন বইতে এটাও লিখছে। আর সঠিক তথ্য হচ্ছে, সঠিক উপস্থাপনাটা হচ্ছে যে কেন্দ্র হতে পরিধির দৈর্ঘ্যকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তাহলে এটা হচ্ছে, এরা প্রত্যেকে একটা বৃত্তের ব্যাসার্ধ, এরা সবগুলোই একটা বৃত্তের ব্যাসার্ধ, প্রত্যেকটাই হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ। এগুলো সব ব্যাসার্ধ। কেন্দ্র হতে পরিধির যে দৈর্ঘ্য, কেন্দ্র হতে পরিধি কাকে বলে সেটা আমরা জেনেছি। বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়, কারণ এটা সুতা ধরে যদি তুমি এখান থেকে পরিমাপ করে এখান থেকে এই পর্যন্ত আসো, তাহলে এটা স্ট্রেট লাইন দৈর্ঘ্য পাবে। আবার গোল করলে এটা একটা সার্কেল হলো। তাহলে ব্যাসার্ধ জেনে গেলাম। এরপর আছে ব্যাস সম্পর্কে একটু জানবো আমরা। ব্যাসটা কি জিনিস? ব্যাস হচ্ছে পরিধির যে কোনো দুটি বিন্দুর কেন্দ্রগামী রেখাংশকে ব্যাস বলে। পরিধির যে কোনো দুটি বিন্দুর কেন্দ্রগামী সংযোগ রেখাংশকে ব্যাস বলে। পরিধির যে কোনো দুটি বিন্দুর, পরিধি ছিল এর যে কোনো দুটো বিন্দু, সেই বিন্দুটা যদি কেন্দ্র দিয়ে সংযোগ করা হয়, সংযোগ করার পরে যে রেখাংশটা তুমি পাবে, যে একটা খণ্ডিত রেখা পাবে, এটাকে বলা হয় হচ্ছে ব্যাস। তাহলে পরিধির যে কোনো দুটি বিন্দুর কেন্দ্রগামী রেখাংশকে, পরিধির যে কোনো দুটি বিন্দুর কেন্দ্রগামী
রেখা অংশকেই ব্যাস বলে। তাহলে আমরা ব্যাস কাকে বলে সেটাও জেনে গেলাম। ব্যাসটা হচ্ছে পরিধির যে কোনো দুটি বিন্দুর কেন্দ্রগামী রেখা অংশকে ব্যাস বলা হয়। এরপরে হচ্ছে জ্যা সম্পর্কে জানবো আমরা। বৃত্তের জ্যা কাকে বলে? যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, এলো একটা বৃত্ত, এলো বৃত্তের জ্যা। জ্যার সংজ্ঞায় বলা হয়েছে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশকে, পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশকে জ্যা বলে। পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশকে, পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশকে বলা হয় হচ্ছে জ্যা। তার মানে হচ্ছে এই যে জ্যা সংজ্ঞাটাও কিন্তু এক্ষেত্রে কাজে লাগে, কারণ এখানেও পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশ ছিল। তাহলে জ্যা কাকে বলে? এটা হচ্ছে জ্যা। পরিধির যে কোনো দুটি বিন্দুর, আমি মুখে বলতেছি তোমরা নোট করলে সুবিধা হবে, এবং অনেক ধীরে স্থিরভাবে বলা হচ্ছে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশকে, পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশকে বলা হয় হচ্ছে জ্যা। তাহলে জ্যা সংজ্ঞাটা আমরা জেনে গেলাম। সেই হিসাবে বলা হয় যে একটা বৃত্তের সব থেকে বড় যে জ্যা, সেই জ্যাটার নাম হচ্ছে ওই বৃত্তের ব্যাস। একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে ওই বৃত্তের ব্যাস বলা হয়। একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে ওই বৃত্তের ব্যাস বলা হয়। চার্জ আছে এখানে? তো অনেক চার্জ আছে, হবে। পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশকে জ্যা বলা হয়। সেই হিসাবে অনুযায়ী এটাকেও কিন্তু আমরা জ্যা বলতে পারি, এটাকেও জ্যা বলা যাচ্ছে। দেখো এটাও পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশ। এই জন্য একটা নোট লেখা আছে, একটা নোট লিখে নেব আমরা। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে জ্যাকে ওই বৃত্তের ব্যাস বলা হয়। বৃত্তের বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলে। বৃত্তের, এটা হচ্ছে নোট, তোমাদের অনেক কাজে লাগবে। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, যার জন্য হচ্ছে এটা আর এটার ভিতরে কোনো পার্থক্য আমরা দেখি না। এটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশ, খেয়াল করে দেখো ভালো করে, পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখা অংশ। তাহলে ব্যাসের সংজ্ঞা আবার পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা অংশ, এই দুটো সংজ্ঞায় দেখো মিল আছে, এই দুটো সংজ্ঞায় মিল আছে, একই কথা। কিন্তু কেন্দ্রগামী হওয়ার জন্য ওর একটি স্পেশালি আছে, যার জন্য এটাকে আমরা বলি ব্যাস। কারণ হচ্ছে কেন্দ্র থেকে এটুকের দৈর্ঘ্য ব্যাসার্ধ, এটুকের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ যখন তুমি যোগ করে দিচ্ছ স্ট্রেট লাইনে, তখন সেটাকে ব্যাস বলা হচ্ছে। তবে এটা কিন্তু ব্যাস নয়। অনেকে আবার এভাবে বলতে পারো যে দুটো ব্যাসার্ধ যোগ করলে যদি ব্যাস হয় তাহলে কি স্যার এটাও ব্যাস হবে? না, এটা কিন্তু ব্যাস নয়, এটা ব্যাসার্ধ। ব্যাস হতে গেলে স্ট্রেট লাইন সোজা চলে যেতে হবে। এইটা ব্যাস হতে পারে, এইটা ব্যাস হতে পারে, কিন্তু এই রেখা আর রেখা মিলে ব্যাস নয়। এরপরে আমরা জানবো স্পর্শক সম্পর্কে। স্পর্শক সম্পর্কে জানবো। তোমরা এখানে ক্লাস দেখতেছো, মাত্র 9 জন শিক্ষার্থী ক্লাস দেখতেছি আমরা। তো আমি আশা করব তোমাদের আজকে আমি একটু আপডেট হয়েছি তোমাদের দোয়ায়। মানে তোমরা যারা যারা কথা বলতে চাচ্ছ বা যে কথাগুলো বলতে চেয়েছো এখানে আমি দেখতে পাবো। তো সেক্ষেত্রে একটু সুবিধা হবে যে কোনো প্রশ্ন থাকলেও সেগুলো করলে আমি দেখতে পাবো ইনশাল্লাহ। একটু স্লো আসতেছে, যাই হোক। তো এদিকে খেয়াল করার চেষ্টা করব আমরা। এখানে যে বেসিক আমরা দেখতেছি যে আমরা বৃত্তের বৃহত্তম জ্যাকে ওই বৃত্তের ব্যাস বলে। এরপরে হচ্ছে শিখব হচ্ছে স্পর্শক। আমরা এখন একটু স্পর্শক সম্পর্কে জানবো। স্পর্শক কাকে বলে, স্পেশাল কিছু বেসিক সম্পর্কে আলোচনা করা হচ্ছে। স্পর্শক কি জিনিস? স্পর্শক বুঝতেই পারতেছো শব্দটার আবিধানিক অর্থ এমন। স্পর্শক মানে হচ্ছে ছুঁয়ে যাওয়া, স্পর্শ করে যাওয়া, এটাকে স্পর্শ বলা হয়। তো স্পর্শক, এটা মনে করতে রেখা আমি অঙ্কন করলাম। দেখো এটা রেখা এদিকেও গেছে, ছুঁয়ে গেছে। এই বৃত্তকে ছুঁয়ে যাওয়া, ছেদ করা নয়, ছুঁয়ে যাওয়া। একটি সরল রেখা যদি কোনো বৃত্তের কোন একটি বিন্দুকে ছুঁয়ে যায় তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে স্পর্শ বিন্দু। এটাকে বলা হয় স্পর্শ বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে স্পর্শ বিন্দু, এখানে ছুঁয়ে গেছে। আর এই রেখাটার নাম হচ্ছে স্পর্শক রেখা। স্পর্শক রেখা।
তাহলে দেখতেই পাচ্ছ শিক্ষার্থীরা, আমি তোমাদের এখানে যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম, স্পর্শ মানে ছুঁয়ে যাওয়া। স্পর্শ, যে পরিধির যে কোনো একটি বিন্দুতে যদি কোনো সরলরেখা ছুঁয়ে যায় সেটাকে বলা হয় স্পর্শক রেখা, আর যে বিন্দু হতে ছুঁয়ে যায় ওই বিন্দুকে বলা হয় স্পর্শ বিন্দু বা স্পর্শক বিন্দু, এটাও বলতে পারো, স্পর্শ ছুঁয়ে যাওয়া। এরপরে আরেকটা বেসিক আমরা দেখব, একটি সরল রেখা বা রেখা অংশ, যেটাই তুমি বলো না কেন, তো সরল রেখা বলে বেশি ভালো হয়। একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করে। একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করে। নোটগুলো অবশ্যই লিখে নেব, আমি যথেষ্ট ধীর গতিতে বলার চেষ্টা করতেছি। একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করে। দেখতেই পাচ্ছি আমরা এখানে সর্বোচ্চ দুটি বিন্দুতে সে ছেদ করেছে। আবার বৃত্তের অভ্যন্তরস্থ কোনো রেখা যদি বাইরের দিকে যায়, অভ্যন্তরস্থ কোনো বিন্দু হতে বাইরে যদি কোনো রেখা অঙ্কন করি, তখন এর প্রান্ত বিন্দু ছিল, এখান থেকে গিয়েছে রেখাটা, রেখা অংশ বলি, এটাকে আমরা বলি হচ্ছে রশ্মি। এখান থেকে শুরু করে ওইদিকে গেল, তাহলে সে একটি বিন্দুতে ছেদ করে। তো এরপরে সরল রেখা সম্পর্কে আমরা দুটো বেসিক শিখলাম, যে সরল রেখা দিয়ে কি কি হতে পারে, যে একটি সরল রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করতে পারে। আবার যদি অভ্যন্তরস্থ কোনো বিন্দু হতে একটি রশ্মি আমরা অঙ্কন করি তাহলে একটি বিন্দু ছেদ করে। আবার যদি কোনো সরল রেখা তাকে ছুঁয়ে যায়, বৃত্তর পরিধিকে যদি ছুঁয়ে যায়, তাহলে সে ছুঁয়ে যায় যে বিন্দুটা, সেই বিন্দুর নাম হচ্ছে স্পর্শ বিন্দু। আর যে রেখাটা আমরা পাই ওই রেখাটার নাম হচ্ছে স্পর্শক রেখা। রেখাটার নাম হচ্ছে স্পর্শক রেখা। তাহলে আমরা এখান থেকে আরো কিছু কিছু তথ্য জেনে গেলাম। এরপরে আমি তোমাদের একটু চাপ সম্পর্ক নিয়ে আলোচনা করব। চাপ, বৃত্তের কয়েক ধরনের চাপ আমরা দেখতে পাই। আমরা এখন একটু চাপের দিকে অগ্রসর হব। এর একটা বৃত্ত, আমি এখানে দুটো জায়গায় একে কেটে দিলাম, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম হচ্ছে বি। এই এ বি অংশ কেটে দেওয়ার কারণে এই বৃত্তের দেখো দুটো চাপ তৈরি হয়েছে, একটা চাপ ছোট আর একটা চাপ বড়। তাহলে এই দুটোকেই আমরা চাপ বলি। এ, যদি আমি এটা নাম দিই এপিবি, এটা একটা চাপ, আবার এবি একটাও চাপ। আমি যদি এটাকে নাম দিই এএলবি, এটাও একটি চাপ। তাহলে দুটো অংশ, একটি অংশ কর্তন করার কারণে দেখো আমরা দুটো চাপ পেয়েছি, যে এটা একটা চাপ আর এটা একটা চাপ। এই দুটো চাপের যেহেতু একটা চাপ ছোট আর একটা চাপ বড়, এই ছোট এবং বড় হওয়ার কারণে এই চাপটা অনেক বড় একটা চাপ, এই চাপটা ছোট একটা চাপ। এই বড় এবং ছোট হওয়ার কারণে এদের আবার দুটো নাম আছে আলাদাভাবে। প্রথমে শিখলাম চাপ কিভাবে তৈরি করতে হয় বা চাপ আমরা কিভাবে পাই। এরপরে দেখতেছি যে চাপ পাওয়ার পরে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে এপিবি। এটাকে বলা হচ্ছে, এই চাপের একটা নাম আছে এপিবি। এই এপিবি চাপের নাম হচ্ছে অধিচাপ। অধি শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত বা বড়, বড় বা অতিরিক্ত, অতিরিক্ত বা বড়। অধি শব্দের অর্থ অধিচাপ মানে বড় চাপ। আর এর নিচেরটা হচ্ছে এ এল বি, এটাকে বলা হয় উপচাপ। এটাকে বলা হচ্ছে উপচাপ। তার মানে এটা ছিল হচ্ছে অধিচাপ মানে বড় বা অতিরিক্ত, আর এ এল বি এটা ছিল হচ্ছে উপচাপ। উপশব্দের অর্থ হচ্ছে শাখা, ছোট। তার মানে হচ্ছে এই অধিচাপের ভিতরে এই পরিমাণ দৈর্ঘ্য থেকে অবশ্যই বেশি দৈর্ঘ্য থাকতে হবে, তাহলে এর সাপেক্ষে এটা অধিচাপ, এর সাপেক্ষে এটা উপচাপ। উপশব্দের অর্থ হচ্ছে শাখা। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, উপশব্দের অর্থ হচ্ছে শাখা। তার মানে হচ্ছে এই চাপটাকে বলা হচ্ছে অধিচাপ মানে বড় বা অতিরিক্ত, আর এটাকে বলা হচ্ছে উপচাপ। উপশব্দের অর্থ হচ্ছে শাখা, ক্ষুদ্র, যেমন উপজেলা। তারপরে হচ্ছে আমাদের যেমন বিভাগের আয়ত্তে যে জেলাগুলো থাকে সেগুলো হচ্ছে বিভাগের আয়ত্তে হচ্ছে জেলা, এগুলো হচ্ছে শাখা। আবার জেলার আয়ত্তে থাকে হচ্ছে উপজেলাগুলো, থানার আত্মভুক্ত উপজেলা, এগুলো হচ্ছে শাখা। শাখা যেগুলো হয় সেগুলোকে আমরা উপ হিসেবে কাজ করি, মানে প্রধান শাখার আন্ডারে যেগুলো থাকে। এর অর্থ হচ্ছে এই পরিমাণ দৈর্ঘ্য অবশ্যই অধিচাপের ভিতরে থাকতে হবে, যার কারণে বলা হয় এর সাপেক্ষে এ অধি আর এর সাপেক্ষে হচ্ছে এ উপ।
তাহলে অধি এবং উপসম্পর্কে জানলাম। এরপরে আমরা একটু জানবো আরেকটা মজার একটা চাপ সম্পর্কে। এখন যেটা জানবো সেটা হচ্ছে অনুবন্ধী চাপ। মনে করো এটা নাম দিলাম হচ্ছে পি কিউব আর, আর পি এম আর। আমি এখানে দুটো চাপ দেখিয়েছি, এখানেও দুটো চাপ, একটা হচ্ছে পি এম আর, আর হচ্ছে পি কিউব আর। এই দুটো চাপেরও কিন্তু দুটো নাম আছে, এই দুটো চাপেরও দুটো নাম আছে। এরা অনুবন্ধী চাপ, অনুবন্ধী চাপ, এদেরকে বলা হয় অনুবন্ধী চাপ। এই দুইজনই অনুবন্ধী। অনুবন্ধী বলতে বোঝানো হয় একজনের সাপেক্ষে আরেকজন বন্ধী হওয়া। পি এম আর অনুবন্ধী চাপ পি কিউ আর এর সাপেক্ষে, এর সাপেক্ষে অনুবন্ধী চাপ, সাপেক্ষে একজনের সাপেক্ষে আরেকজনকে বলা হয় অনুবন্ধী চাপ। সাপেক্ষে তার মানে হচ্ছে পি এম আর অনুবন্ধী চাপ পি কিউ আর এর। আবার পি কিউ আর এর অর্থ হচ্ছে বন্দি খেলার মতন, অনেকটা বন্দি খেলার মতন, মানে একজন আরেকজনকে বন্দি করে রাখে, এরকম একটা ব্যাপার। একজন আরেকজনকে বন্দি করে রাখে। কাইপ তুমি যে স্টিকারটা দিয়েছো এটা এই মুহূর্তে রিমুভ করো। আমার পেজে ক্লাস করার সময় কোন ধরনের স্টিকার দেওয়া নিষেধ, তোমাকে এই স্টিকারটা এই মুহূর্তে নিষেধ, মানে রিমুভ করতে বলা হচ্ছে। কুইক ফাস্ট। ওকে, পি এম আর অনুবন্ধী চাপ আর পি কিউ আর এটা অনুবন্ধী চাপ। তাহলে পি এম আর এর সাপেক্ষে পি কিউ আর আছে অনুবন্ধী চাপ। তাহলে একটা সাপেক্ষে আর একটা হচ্ছে অনুবন্ধী চাপ, এটাকে অনুবন্ধী চাপ বলা হচ্ছে। তো এটা হচ্ছে অনুবন্ধী চাপ নিয়ে আমরা শিখলাম। এরপরে আমরা আরেকটু শিখবো কোণ নিয়ে। বৃত্তের যে ধরনের কোণ হয় সেই কোণগুলো সম্পর্কে আমরা একটু জানবো, যে কি কি ধরনের কোণ পাওয়া যায়। এটাকে রিমুভ করে দাও তো, দিয়েছে। এ হলো একটা বৃত্ত অঙ্কন করা হলো। এই বৃত্ত অঙ্কন করার সময় আমরা ভালো করে খেয়াল করব, বৃত্ত অঙ্কন করার সময় যে বৃত্তটা আমি অঙ্কন করেছি, এই বৃত্ত অঙ্কন করার সময় বিশেষ করে যে তুমি এখন বিভিন্ন ধরনের কোণ তৈরি করতে পারতেছো। তো এইখান থেকে আমরা দুই ধরনের কোণ পাচ্ছি। এই কেন্দ্রের সাথে পরিধি যে কোণটা উৎপন্ন হয়, কেন্দ্রের সাথে পরিধির কোণ, এই কোণের একটা নাম আছে। যদি এটা হয় পি ও কিউব, তাহলে কোণ পি ও কিউবকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আবার যদি এই একই বৃত্ত, আমি আরেকটা বৃত্ত অঙ্কন করে যদি তোমাদের দেখানোর চেষ্টা করি, দেখো এটাও হচ্ছে পি ও কিউব, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এটার নাম চেঞ্জ করে দিই, এবিসি, কোণ এ বি সি। কোণ এবিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। তো শিক্ষার্থীরা খেয়াল করতেছি আমরা যে এই চাপের উপরে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হয়, চাপের উপরে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপের উপরে পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হয় এই কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ। চাপের উপরে কেন্দ্রের সাথে কোণকে বলা হয়, চাপের উপরে কেন্দ্রের সাথে কোণকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আবার চাপের উপরে পরিধির সাথে যে কোণ থাকে এই কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখানে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে জেনে গেলাম যে কেন্দ্রস্থ কোণটা কি আর বৃত্তস্থ কোণটা কি। এরপরে হচ্ছে আমরা আর একটু বিস্তারিত বেসিক সম্পর্কে জানবো।
তানজিম আহমেদ কি বোঝো নাই সেটা তো আমিও বুঝি নাই, যে তুমি আসলে কি বোঝনি সেটা বলতে হবে, যে তুমি কোনটা বুঝতেছো না সেটা তো আমি বুঝতেছি না, যে আসলে তোমার কোন কথাটা তুমি বোঝনি। আমি এখানে সবকিছু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে বৃত্তস্থ কোণ কি আর কেন্দ্রস্থ কোণ কি। লাস্ট টপিক ছিল হচ্ছে এইটা। আবারও বলতেছি, বৃত্তের একটা নির্দিষ্ট চাপের উপরে যদি আমি আঁকি তাহলে একটা চাপ দিয়েও দেখানো সম্ভব। এই চাপের উপরে যে কোণটা হলো কেন্দ্রের সাথে, এটা বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর এই একই চাপ দিয়ে যদি আমি দেখাই তাহলে এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এটাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এরপরে সম্পর্কে আমরা একটু জানবো সমবৃত্ত। সমবৃত্ত সম্পর্কে জানবো। সমবৃত্ত কি জিনিস? সমবৃত্ত বলতে বোঝানো হয় সমতলস্থ কোনো বৃত্তের উপরে সমবৃত্ত, সমতলস্থ একটি মানে সমতলস্থ মানে যে তল, এই তলের উপরে যে বৃত্ত অঙ্কন করা হয়, এই বৃত্তের উপরে যে বিন্দুগুলো নেওয়া হয় এগুলো বলা হয় সমতলস্থ বিন্দু, যা অবশ্যই একটি বৃত্তের সাপেক্ষে হতে হবে। যদি এটা নাম দিই এ বি সি, সমবৃত্ত, সমবৃত্ত আর সমরেখ দুটো দুই ধরনের জিনিস। সমরেখ বলতে বোঝানো হয় একটা সরল রেখার উপর যদি একাধিক বিন্দু থাকে এই বিন্দুকে বলা হয় সমরেখ। যেমন এখানেও আমি তিনটা বিন্দু নিয়েছি, এ বি সি। এ বি সি কে সমরেখ বলে। এ বি সি কে বলা হয় সমরেখ। একটি সরলরেখার উপরে এরকম এবিসি নিতে হবে এরকম নয়, তুমি আরো একাধিক বিন্দু নিতে পারো। সবগুলো যদি সরল রেখার উপরে থাকে তাহলে সেগুলোকে বলা হয় সমরেখ, একটি রেখার উপরে। আর যদি এরকম সমতল তলস্থ বৃত্তের উপরে থাকে তাহলে সেই বিন্দুগুলোকে বলা হয় সমবৃত্ত বিন্দু। যেমন এখানে এ বি সি, এই বৃত্তের সাপেক্ষে এগুলোকে বলা হয় সমবৃত্ত বিন্দু। এবিসি একটি সমবৃত্ত বিন্দু হয়েছে। সমবৃত্ত বিন্দু বলতে বোঝানো হয় বৃত্তের উপর যদি কোনো বিন্দুগুলো থাকে তাহলে বিন্দুগুলোকে একত্রে সমবৃত্ত বিন্দু বলে। সহজ করে বললাম, বৃত্তের উপরে যদি এরকম একাধিক বিন্দু থাকে এই বিন্দুগুলোকে একত্রে, এখানে এবিসি নিয়েছি, তুমি ডিও নিতে পারো, কোনো সমস্যা না, তুমি এখানে ডিও নিতে পারো, আমি এখানে ডিও নিলাম, তিনটাই নিতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে এবিসিডি এরা হচ্ছে এবং মধ্যবর্তী দূরত্ব একই হতে হবে এরকম কোনো কথা নেই, বৃত্তের উপরে থাকলেই হচ্ছে। দেখো এখানেও যেমন এবিসির সমরেখ এরকম হতে হলে একই কাছাকাছি হতে হবে এরকম নয়, তুমি সি এখানেও নিতে পারো। সমরেখের ক্ষেত্রে এই সমরেখ বলতে বোঝানো হচ্ছে রেখার উপরে, সরল রেখার উপরে বিন্দুগুলো থাকতে হবে। আর সমবৃত্ত বলতে বোঝানো হচ্ছে বৃত্তের পরিধির উপরে বিন্দুগুলো থাকতে হবে। তাহলে এটা হচ্ছে সমবৃত্ত বিন্দু ছিল, এইগুলোকে বলা হয় বৃত্তের সমবৃত্ত বিন্দু। আমি কিন্তু কোনো কিছু যোগ করিনি, সমবৃত্ত বিন্দু সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়া হলো। এরপরে সমরেখ সম্পর্কে ধারণা দেওয়া হলো। এরপরে আমরা আরো একটু বেসিক শিখব যে বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয়, এলো একটা বৃত্ত, বৃত্তের ভিতরে আমি একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম বৃত্তের ভিতরে, আমি একটা চতুর্ভুজ অঙ্কন করেছি এই বৃত্তের ভিতরে। চতুর্ভুজটা হচ্ছে ওকে। তো খেয়াল করো প্লিজ, আমি একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ এঁকেছি, এই চতুর্ভুজটার নাম হচ্ছে এ বি সি ডি। বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয়, আমি কিন্তু বৃত্তের সকল বেসিক মোটামুটি তোমাদের লেভেলে সহ অষ্টম নবম দশমে তোমাদের যা যা দরকার, যদিও তোমরা অষ্টম শ্রেণীর ক্লাস করতেছো, বৃত্ত সম্পর্কিত টোটাল বেসিকগুলো আমি তোমাদের নোট দেওয়ার চেষ্টা করতেছি। আমি আশা করব তোমরা গুরুত্ব সহকারে নোটগুলো করার চেষ্টা করবা এবং এগুলো তোমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট হবে। যে পরিমাণ তথ্য তোমাদের দেওয়া হচ্ছে সকল তথ্য তোমরা সংগ্রহ করে রাখবা, এটা আমি আশাবাদী। যাই হোক, তো বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয়, চতুর্ভুজের ক্ষেত্রে খুব মজার কিছু ব্যাপার আছে। এ কোণ আর সি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে মাস্ট, আবার বি কোণ এবং ডি কোণ যোগ করলেও 180 ডিগ্রি হবে, এটা চিরন্তন সত্য। বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয়, সে চতুর্ভুজ আয়তক্ষেত্র হতে পারে, সে চতুর্ভুজ সামান্তরিক হতে পারে, সে চতুর্ভুজ তোমার বর্গ হতে পারে, ট্র্যাপিজিয়ামও হতে পারে,
তাহলে বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয়, সেই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে, এটা নিশ্চিত। বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ অঙ্কন করা হলে সে চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে, এটা সবসময়ের জন্য সত্য। তো চতুর্ভুজ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এরপরে যেটা পাবো সেটা হচ্ছে আমরা আমাদের বইয়ের কিছু তথ্য, যেমন যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, এটা যদি বৃত্তের একটি জ্যা হয়, এটা যদি জ্যার মধ্যবিন্দু হয়, মনে করো নাম দিলাম এবি, জ্যার মধ্যবিন্দু হচ্ছে এম, তাহলে বৃত্তের কোন জ্যায়ের মধ্যবিন্দু থেকে যদি মধ্যবিন্দুকে সমদ্বিখণ্ডিত করা হয়, এই মধ্যবিন্দুকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, তাহলে দেখতে পাচ্ছ যে এই সমদ্বিখণ্ডিত করা হলে যে রেখাটা তুমি পাবে তা মাস্ট বি ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। যেমন এটাকে যদি অর্ধেকের বেশি ব্যাসার্ধের একটা চাপ আঁকি, এখান থেকে অর্ধেকের ব্যাসার্ধের যেটা চাপ অঙ্কন করা হয়, এবং এদিকে যদি আমি একটা চাপ অঙ্কন করি, তাহলে এটা কেন্দ্র দিয়ে যাবে। তার মানে এখানে তোমার নিশ্চিত বৃত্তের কেন্দ্র ছিল, এখানে নিশ্চিত বৃত্তের কেন্দ্র ছিল। তার মানে আমরা যেটা বুঝলাম, কত মিনিট হয়েছে, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বৃত্তের কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ ওই বৃত্তের কেন্দ্রগামী, এটা সবসময়ের জন্য সত্য। 33 মিনিট, থ্যাংক ইউ। তাহলে বৃত্তের এই যে জ্যা পেয়েছো তুমি, এই জ্যায়ের মধ্যবিন্দু যেটা হচ্ছে, মধ্যবিন্দু দিয়ে যদি কোনো মধ্যবিন্দু বলতে বোঝানো হচ্ছে এই জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করে এটা রেখা অঙ্কন করা হয়, সেই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারিনি, আমি আরেকটু চেষ্টা করতে বোঝানোর জন্য। যদি এই বরাবর আমি একটা জ্যা অঙ্কন করি, এই জ্যাকে যদি আমাকে সমদ্বিখণ্ডিত করতে বলা হয়, তার মানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে চাপ আঁকলাম, আবার এখানে ধরে একটা চাপ এঁকে দিলে, একইভাবে বাইরেও চাপ এঁকে দিলে, এরকম যদি তুমি যে রেখাটি পাবে, সেই রেখাটি তোমার অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এবং এই দুটো অংশের দৈর্ঘ্য সবসময় সমান হবে। তাই বোঝাতে চাচ্ছিলাম যে বৃত্তের যে কোনো দৈর্ঘ্যের জ্যাকে যদি তুমি সমদ্বিখণ্ডিত করো, তাহলে সমদ্বিখণ্ডক রেখাটি ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। যে কোনো দৈর্ঘ্যের জ্যাকে সমদ্বিখণ্ডিত করা হলে সমদ্বিখণ্ডিত রেখাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। আমি আশা করব তোমরা নোট করে নিবে। আবারও বলতেছি, যে কোনো দৈর্ঘ্যের জ্যাকে বা যে পরিমাপ যে জ্যাই হোক না কেন, যে কোনো দৈর্ঘ্যের জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, তাহলে সমদ্বিখণ্ডিত রেখাটি ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এটা মাস্ট, সব সময়ের জন্য সত্য। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের কিছু নোট দিলাম, কিছু তথ্য নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো বেসিক। আমি আশা করব যে তোমরা যারা ক্লাস করেছো সবাই এই নোটগুলো আমাকে সেন্ড করবে, কি কি ক্লাসে তোমরা আজকে শিখলে এগুলো আমাকে তোমাদের এই পেজ দিয়ে সেন্ড করবে। তোমাদের ক্লাসটা সকালে সম্ভবত নেওয়া হবে, তোমাদের ক্লাসগুলো হবে রেগুলারই সকালে, এটা আমি আশা করতেছি সকালের দিকে নিব, 10টার দিকে বা 9:30 বা 9টার দিকে তোমাদের ক্লাসগুলো হবে প্রতিদিন। তো এজন্য হচ্ছে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আর আগামী ক্লাস থেকে যারা ক্লাস করতে চাচ্ছ, যেমন আজকে বুধবার, তোমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে শনিবারের ক্লাসের আগে জুন মাসের পেমেন্ট ক্লিয়ার করতে হবে। অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম আওতাভুক্ত করা হচ্ছে, যে জুন মাসের ওই দিন শনিবারে ক্লাস করবে যারা, তাদের অবশ্যই বাধ্যতামূলকভাবে শনিবারের ক্লাসের আগেই তোমাদের ক্লাসে পেমেন্ট পেড করতে হবে। এটা অবশ্যই এইখানে আমি একটা বিকাশ নাম্বারও দিয়ে দিব আজকে এই পেজে। যারা পেড করবে তারাই শুধু ক্লাসে অংশগ্রহণ করবেন আশা করি। তো এরপরে যেটা যাচ্ছি আমরা আজকে একটা উপপাদ্য শেখার মাধ্যমে আমরা ক্লাসটাকে ক্লোজ করব। তোমাদের বইয়ের প্রথম উপপাদ্য যেটা, বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন জ্যার মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ ওই জ্যায়ের উপর লম্ব, এটা তোমাদের বইয়ের প্রথম উপপাদ্য। আমরা আজকে উপপাদ্যটা শেখার মাধ্যমে আমাদের ক্লাসটাকে ক্লোজ করব। তো প্রশ্নটা আমি আরেকবার পড়তেছি। তোমাদের বইয়ের 1 নম্বর উপপাদ্য, বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ ওই জ্যায়ের উপর লম্ব। তার মানে হচ্ছে আমার একটা বৃত্ত আঁকতে হবে প্রথমে। মনে করি এবিসিডি একটি বৃত্ত, এ বি সিডি একটি বৃত্ত অঙ্কন করা হলো। মনে করি ও কেন্দ্রবিষ্ট এবিসিডি একটি বৃত্ত, এই বৃত্তের কোন জ্যা, তাহলে তার এবি একটি জ্যা, ও কেন্দ্রবিষ্ট এবিসিডি একটি বৃত্তের এবি একটি জ্যা, এই জ্যার মধ্যবিন্দু দেওয়া আছে আমার এম। জ্যার মধ্যবিন্দু হচ্ছে এম। আমাকে প্রমাণ করতে হবে যে এই
কেন্দ্রবিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আমি নিয়েছি এবিসিডি বৃত্ত, এই এবিসিডি বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন জ্যা, দেখো কেন্দ্র দিয়ে কিন্তু জ্যাটা যায়নি, কেন্দ্র ব্যাস ভিন্ন জ্যায়ের উপর জ্যার মধ্যবিন্দু যে রেখা অংশ, সেই রেখা অংশটা ওই জ্যায়ের উপর লম্ব হতে হবে। তার মানে হচ্ছে এখান থেকে যদি একটা রেখা অংশ অঙ্কন করি আমি, সেই রেখা অংশটা হচ্ছে এর নাম দিলাম মনে করো এল এন। এই রেখা অংশটা এবি জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যদি এটা ওএম হয়, ওএম সে লম্ব এবির উপরে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এর এখানে কিছু অঙ্কন আছে, আমি অঙ্কনটা তোমাদের একটু দেখাই। অঙ্কনটা বলা হয়েছে যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি, শুধুমাত্র এটুক, ও কমা এ এবং ও কমা বি যোগ করি, এটাই অঙ্কন। ও কমা এ ও কমা বি যোগ করি, অঙ্কন শেষ হয়েছে আমাদের। এরপর আমরা প্রমাণে চলে যাব। অঙ্কন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রমাণে চলে গেলাম। আমাদের অঙ্কন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণে চলে যাব। প্রমাণে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে লম্ব তৈরি করতে গেলে এখানে যে কোণটা আছে, এই কোণটার মান যে 90 ডিগ্রি, বা এই পাশে যে কোণটা আছে এই কোণটার মান যে 90 ডিগ্রি, এটা আমাদের প্রুফ করতে হবে। তোমরা বুঝতেই পারতেছো আমি কি বলতে চাচ্ছি, যে এখানে লম্ব এঁকেছি আমরা ও, এই যে ওএম লম্ব যদি এবির উপরে হয়েই থাকে তাহলে আমাদের প্রুফ করতে হবে এই পাশের এই কোণটা অথবা এই পাশের এই কোণটা মাস্ট বি 90 ডিগ্রি কোণ। আমরা জানি যে কোনো রেখার উপরে, এটা রেখার উপরে যদি এখানে সমকোণ পাওয়া যায় তখন আমরা বলি এই রেখার সাপেক্ষে এই রেখাটা লম্ব, এই রেখার সাপেক্ষে এই রেখাটাও লম্ব, এটা আমরা তখন বলতে পারি। এজন্য আমাদের উদ্দেশ্য সফল করতে হবে যে আসলে এখানে সমকোণ পাওয়া যায় কিনা। এই উদ্দেশ্য সফলের জন্য আমরা দুটো ত্রিভুজ কম্পেয়ার করব। তো প্রমাণের শুরুতে আমরা বলতেছি ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম। আমি তোমাদের বন্ধুদের আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের সর্বসমতা সম্পর্কে, ক্লাস নিয়েছিলাম না, আমি তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসে তোমাদেরকে সর্বসমতার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা দেওয়া হয়েছিল। ওই ক্লাসটা আমাকে কেউ কেউ কমেন্ট করেছিল যে এটা নবম শ্রেণীর ক্লাস, দশম শ্রেণীর ক্লাস। আমি ওটা নিয়েছিলাম জ্যামিতির বেসিক ক্লাস, সকলের জন্য ওই ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল। অষ্টম শ্রেণীর জন্য যে ক্লাস, নবম শ্রেণীর জন্য তাই, দশম শ্রেণীর জন্য তাই। এই পেজে ক্লাসটা এখনো দেওয়া আছে। যে সকল শিক্ষার্থীরা ওই ক্লাসটা দেখোনি, আমি আশা করব তোমরা এই ক্লাসটা দেখবে। আমার অনেক শিক্ষার্থী ওই ক্লাসটা দেখে আমাকে নোট করে পাঠিয়েছে যে এর উপরে ক্লাস নিয়েছিলেন স্যার, নোটটা হচ্ছে এটা। তো তোমরা এই বিষয়টা খেয়াল করবে। তো আমি এখানে দুটো ত্রিভুজ কম্পেয়ার করব, যে ত্রিভুজ দুটো হচ্ছে এ ও এম একটা ত্রিভুজ, আর বি ও এম এল আর একটা ত্রিভুজ। কম্পেয়ারের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেহেতু প্রশ্নে বলা ছিল এম বিন্দুটা এ বির মধ্যবিন্দু, তাহলে আমরা এটাই বলতে পারি এম ইকুয়াল হচ্ছে বিএম। এটা হচ্ছে যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু, নোট দেওয়া জরুরি। তারপরে তুমি বলতেছো যে ও এ ইকুয়াল হচ্ছে ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি, আমি আজকে ক্লাসে বেসিক শিখিয়েছি তোমাদের, যে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দৈর্ঘ্য এগুলোকে ব্যাসার্ধ বলা হয়। তার মানে এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ সমান, তাই আমি লিখেছি ও এ ইকুয়াল ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, সেই হিসাবে দুইজন সমান, কারণ কেন্দ্র হতে দৈর্ঘ্যগুলো সবসময় সমান হয়। আর ও এম ইকুয়াল হচ্ছে ও এম, এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। ও এম ইকুয়াল ও এম হচ্ছে সাধারণ বাহু। তো এই ক্ষেত্রে সাধারণ বাহু দেখতেছি আমরা। এরপরে হচ্ছে অতএব ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। দেখো তিনটাই বাহু ছিল, এর একটা উপপাদ্য আছে, উপপাদ্যগুলোর নাম হচ্ছে বাহু 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 উপপাদ্য হতে। সর্বসমতা হলো, তো যখন আমাদের উদ্দেশ্য, কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের উদ্দেশ্য কি, আসলে উদ্দেশ্য আছে এটাকে সমকোণ প্রমাণ করা। জ্যামিতিক যদি কোনো শিক্ষার্থী ভালো করে শিখতে চায় তাহলে তার যৌক্তিকতা জানতে হবে, যে আমি কিভাবে জ্যামিতি শিখতে পারি।
আমি যে প্রমাণটা এখন করব, প্রমাণটা আমার যুক্তি কি ছিল? প্রমাণটা যুক্তি ছিল এখানে সমকোণ তৈরি করতে হবে। তাহলে আমি প্রথমে তৈরি করলাম দুটো ত্রিভুজ সর্বসম, তার মানে এটার সাথে এটার হুবহু মিল আছে, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের হুবহু মিল আছে, দুটো ত্রিভুজই সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই ত্রিভুজের ভিতরে হুবহু সবকিছুরই মিল আছে। তার মানে হচ্ছে এই যে দুটো কোণ, এই দুটো কোণেরও কিন্তু তাহলে মিল হয়ে গেল। তার মানে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছো যে সর্বসমতা কেন করেছি, অতএব কোণ ও এম এ ইকুয়াল কোণ ও এম বি, এই দুটো কোণ সমান হয়ে গেল। যেহেতু সর্বসমতা, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে, তাহলে এই কোণটা আর এই কোণটা খেয়াল করে দেখো ভালো করে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণও এখন সমান হবে, মাস্ট বি। আবার একটা মজার ব্যাপার আছে যে আমরা দেখতেছি যে এই দুটো কোণই একটা নির্দিষ্ট সরলরেখার উপরে, এদের দুইজনের পরিমাণ সমান, এরা আবার একটা সরলরেখার উপরে। তা আমরা লিখি যেহেতু যেহেতু কোণ দুটি রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, এবং এদের পরিমাপ সমান, এই দুটো কোণ রৈখিক যুগল কোণ। রৈখিক শব্দের অর্থ হচ্ছে রেখা, যুগল শব্দের অর্থ হচ্ছে জোড়া। এরা এক জোড়া কোণ, এরা এক জোড়া কোণ এবং এরা একই রেখার উপরে আছে, আবার এদের দুজনের পরিমাপ সমান। সুতরাং এর পরের অংশে এখানে লেখা সম্ভব, অতএব কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান 90 ডিগ্রি, মানে এক সমকোণ। তার মানে হচ্ছে এই যে দুটো কোণ, এই দুটো কোণ রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান হওয়ার কারণে এই কোণটা এবং এই কোণটা পরিমাপ সমান। আর আমরা জানি যে সরলরেখার উপরে যদি টানা হয় আর যদি পরিমাপ সমান হয়, আমরা জানি টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি পরিমাপ সমান হয় তাহলে এও 90 ডিগ্রি হবে, এও 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে দুজনের পরিমাপ সমান এবং এরা প্রত্যেকে 90 ডিগ্রি। কোণ দুটি পরিমাপ সমান হওয়ার কারণে এই কোণ এবং এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর এই কোণের মান 90 ডিগ্রি এবং এই কোণের মানও যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারতেছি যে ও এম লম্ব হয়েছে কার উপরে? এ বি এর উপরে। এটা আমাদের প্রমাণ ছিল। যখনই 90 ডিগ্রি হয়ে গেল তখনই তোমাদের উদ্দেশ্য কিন্তু হাসিল হয়ে গেল, যে তোমাদের এই কোণটা সমকোণ হওয়ার কারণে তোমরা তখন বলতে পারতেছো অতএব ও এম লম্ব এ বি, প্রমাণিত।